নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই হ্যালো সুস্বাস্থ্য অনুষ্ঠানের আরেকটি নতুন পর্বে। বন্ধুরা, হ্যালো সুস্বাস্থ্য অনুষ্ঠানে আমরা কিন্তু নানান ধরনের অসুখ বিসুখ নিয়ে আলোচনা করি এবং কি করে এই রোগগুলোকে আমরা দূরে সরিয়ে রাখতে পারি তারও কিন্তু আমরা প্রতিবিধান জানার জন্য আমরা শরণাপন্ন হই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে এবং আমরা ওনার কাছ থেকে আমরা অনেক পরামর্শ নিয়ে থাকি এবং যথারীতি আজও কিন্তু তার ব্যতিক্রম হবে না। কিন্তু বন্ধুরা, আমরা কিন্তু এখনও সম্পূর্ণভাবে করোনা অতিমারির প্রভাব থেকে মুক্ত হতে পারিনি। তাই আমাদেরকে বারবার হাত ধুতে হবে, মাস্ক পরিধান করতে হবে এবং নির্দিষ্ট শারীরিক দূরত্বও কিন্তু আমাদের বজায় রাখতে হবে। কি মনে থাকবে তো? এবং আমরা যেহেতু বন্ধুরা স্টুডিওতে রয়েছি এবং ডাক্তারবাবুর সাথে যেহেতু আমি একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছি, তাই আজ আমরা মাস্ক খুলেই আজকের অনুষ্ঠানটা আমরা করছি। দর্শক বন্ধুরা, আজ কিন্তু একটি বিশেষ দিন। কেন বলছি বলুন তো? কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় একটি নতুন দিগন্তের উন্মোচন হয়েছিল, আর যার নেতৃত্বে, যার তত্ত্বাবধানে এই কাজটি সুসম্পন্ন হয়েছে, তিনি কিন্তু আজ আমাদের সঙ্গে রয়েছেন। আর দেরি করব না, চলুন আপনাদের সঙ্গে ওনার পরিচয় করিয়ে দিই। আজকে ডিডি ত্রিপুরার স্টুডিওতে সুস্বাস্থ্য প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কার্ডিয়াক সার্জন ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য মহাশয়। আপনাকে স্বাগত জানাই ডাক্তারবাবু। প্রথমেই দূরদর্শনের গোটা পরিবারের পক্ষ থেকে আপনাদের এই সাফল্যের জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ ডাক্তারবাবু, এই যে ওপেন হার্ট সার্জারির কথা আমরা যখন বলছি, আসলে আমরা জানি যে বিষয়টি অনেক জটিল। এত লিমিটেড ফেসিলিটিস থাকা সত্ত্বেও আপনারা এই অসাধ্যটাকে সাধন করলেন কিভাবে? অ্যাকশন যদি আমরা বলি, মানে আমাদের ফেসিলিটিস এই রাজ্যে সুপার স্পেশালিটি ট্রিটমেন্টসের জন্য, বিশেষ করে কার্ডিয়াক সার্জারির জন্য আচ্ছা, এতদিন খুবই সীমিত ছিল, বা বলা যেতে পারে প্রায় নাই বললেই চলে। তো আস্তে আস্তে আমাদের সরকারি হাসপাতালে, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিপিপি হাসপাতালে সেই পরিকাঠামো গত কয়েক বছরে গড়ে উঠেছে তিলে তিলে, এবং আস্তে আস্তে আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে আমরা বর্তমানে কনফিডেন্টলি আমরা হার্ট সার্জারি বা ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারি আমরা এখন করতে পারি। আচ্ছা, এই যে আপনারা ওপেন সার্জারি করলেন, হার্ট সার্জারি করলেন, এবং সেটা কিন্তু বিনামূল্যে হয়েছে, যেখানটার মধ্যে কারি টাকা খরচ করে আমাদেরকে এতদিন বাইরে যেতে হতো, হয়তো চেন্নাই যেতে হতো, মুকুন্দরাম যেতে হতো, কিংবা গুয়াহাটিতে যেতে হতো, বা অন্য রাজ্যে আমাদেরকে যেতে হতো। সেই পরিষেবাটা আজকে আমরা ত্রিপুরা সেই আগরতলা শহরের মধ্যেই পাচ্ছি, এবং তাও সম্পূর্ণ বিনামূল্যে। সেটা কিভাবে সম্ভবপর হলো? দেখুন, সরকারি হাসপাতালে যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার যে উদ্দেশ্য, আচ্ছা সেটা মূলত হচ্ছে সেবা বা পরিষেবা দেওয়া। আচ্ছা, সেখানে কোনো ব্যবসায়িক লাভ লোকসান থাকে না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে পরিষেবাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, বিশেষ করে যারা গরিব বা দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন, তাদের প্রতি আমাদের যে সেবাটা যাতে আমরা পৌঁছে দিতে পারি। কারণ তারা হয়তো এতদিন সেই সুপার স্পেশালিটি কেয়ারের কোনো দিন কাছাকাছি হয়তো যেতে পারেননি, কারণ এতদিন আমাদের সেই সুপার স্পেশালিটি কার্ডিয়াক কেয়ারের জন্য, প্রসিডিউর বা সার্জারির জন্য হয়তো বাইরে ছুটতে হতো। তো এখন আমাদের সেটাই উদ্দেশ্য হবে যাতে ত্রিপুরাবাসী শুধু গরিব নয়, যাতে কোনো এমার্জেন্সিতে, কারণ এমার্জেন্সিতে কারোর হাতে সময় থাকে না, সেই পরিষেবাটা যাতে আমরা সবাইকে দিতে পারি। সুতরাং এখানে মূলত হচ্ছে পরিষেবা দেওয়া, কোনো লাভ লোকসানের ব্যাপার নেই। আচ্ছা, তাই খরচাটা খুব কম। যারা ধরুন এপিএল কার্ডভুক্ত রয়েছেন, এদের জন্য সে খরচা বলতে গেলে বাইরে যা খরচা হতো তার 3/1 অংশ। আর আমরা এই যে অপারেশনটা শুরু করেছি সেটা মূলত বিনামূল্যে হয়েছে, কারণ আমাদের পেশেন্ট ছিল আয়ুষ্মান ভারতের কার্ড হোল্ডার। যে প্রধানমন্ত্রী যোজনা রয়েছে, অটল বিহারী আয়ুষ্মান ভারত যোজনা, তাতে সাধারণত প্রতিটি পরিবারের জন্য বছরে 5 লাখ টাকা অবধি বিমা করা থাকে। আচ্ছা, সেই বিমার আওতায় আমরা
এই অপারেশন করেছি, তাই পেশেন্টকে 1 পয়সা দিতে হয়নি। আচ্ছা, তাহলে আমরা তো দর্শক বন্ধুদেরকে তো আমরা নিশ্চয়ই বলতে পারি যে বন্ধুরা যারা এখনো এই প্রধানমন্ত্রীর আয়ুষ প্রকল্পের আওতাধীন এখনো হয়নি, কিংবা আয়ুষ্মান এই যে প্রকল্প যেটা রয়েছে তার মধ্যে যারা এখনো নাম নথিভুক্ত করেননি, তারা কিন্তু নিশ্চয়ই আপনারা অতি সত্ত্বর নথিভুক্ত করে নিন এবং তার সুফল কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। কি সত্যি বললাম তো ডাক্তারবাবু? আচ্ছা ডাক্তারবাবু, এই যে আপনি ওপেন হার্ট সার্জারির কথা বললেন, আসলে বিষয়টা কি, কিভাবে সেটা হয়েছে? ওপেন হার্ট সার্জারি সাধারণত করা হয় যাদের স্ট্রাকচারাল হার্ট ডিজিজ রয়েছে আচ্ছা তাদের ক্ষেত্রে। সেটা হতে পারে পেশেন্টের হয়তো জন্মগতভাবে স্ট্রাকচারাল হার্টের ডিফেক্ট আছে, যেগুলো কনজেনিটাল হার্ট ডিজিজ, যেখানে হোল বা ফুটো বা বিভিন্ন ধরনের জন্মগত হৃদরোগ রয়েছে। আচ্ছা। এদের ক্ষেত্রে যে সার্জারিটা দরকার হয় সেটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি। এছাড়াও রয়েছে যাদের হার্ট ভালভের সমস্যা রয়েছে, ভালভ খারাপ হয়ে গেছে, আচ্ছা সেটা বিভিন্ন কারণে হয়। মূলত কারণ হচ্ছে রিউমেটিক হার্ট ডিজিজ, বা এছাড়াও কোনো ইসকেমিক হার্ট ডিজিজ, সেসবের কারণে স্ট্রাকচারাল ডিফেক্টস হয়। আচ্ছা। তো ওইগুলোকে মূলত রিপেয়ার করার জন্য ওপেন হার্ট সার্জারি হয়। সেক্ষেত্রে এটাকে ওপেন কেন বলা হয় সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন, সবার মনেই জাগে যে ওয়াই ইট ইজ ওপেন। হ্যাঁ সেটাই। মানে এ নিয়ে অনেক মিথস রয়েছে, কেউ বলে হার্টকে খুলে ফেললেন, কেউ। তো সত্যি কথা হচ্ছে সেটা আমরা হার্টকে বন্ধ করে দিই। এই যে সময় আমরা অপারেশন করি হার্ট এবং লাংকে, এবং হার্ট অ্যান্ড লাং আমাদের ফুসফুস এবং হৃদযন্ত্র পাশাপাশি সবসময় কাজ করতে থাকে নিরবিচ্ছিন্নভাবে, জন্ম থেকে মৃত্যু অবধি, কখনোই বন্ধ হয় না। আচ্ছা বন্ধ মানে মৃত্যু। তো আমরা এখানে কি করি, আমরা ইচ্ছে করে হার্ট এবং লাংকে কিছু সময়ের জন্য সেকে আমরা স্টপ করিয়ে দিই। আচ্ছা কিন্তু সেই সময়টা আমাদের রোগী যাতে বেঁচে থাকেন তার জন্য সেই হার্ট এবং লাংয়ের যে ফাংশনটা সেটা আমরা অন্য একটি যন্ত্র বা হার্ট লাং মেশিনের উপর আমরা দিয়ে দিই। তো সেই হার্ট লাং মেশিন এই সময়টাতে ম্যাক্সিমাম 6 ঘন্টা অবধি আমাদের সময় দেয়, পেশেন্টকে বাঁচিয়ে রাখে এবং হার্ট এবং লাংকে ছেড়ে দেয় আমাদের হাতে, যাতে আমরা তার উপর কাজ করতে পারি, তার রিপেয়ার ওয়ার্কস করতে পারি। সেক্ষেত্রে আমরা হার্টকে ওপেন করি, মানে হার্টের চেম্বারগুলোকে আমরা খুলি, ওপেন করে হার্টের ভিতরে ঢুকে যাই। হার্টের ভিতরে ঢুকে যা করণীয় কাজ, যেসব ডিফেক্ট সারানো, সেগুলো সারাই। অনেকটাই ইঞ্জিনের ভিতরে ঢুকে ইঞ্জিন রিপেয়ারের মতো করে আমরা হার্টকে আবার ক্লোজ করি, হার্টকে আবার রক্ত দিয়ে ফিল করি, করে আস্তে আস্তে আমরা হার্টকে আবার চালু করি এবং আস্তে আস্তে যে হার্ট লাং মেশিনটা চলছিল এতক্ষণ ধরে, সেই মেশিনের সাপোর্ট থেকে আমরা পেশেন্টকে আস্তে আস্তে মুক্ত করি এবং পেশেন্টের নিজের হার্ট এবং লাং আস্তে আস্তে নিজের ছন্দে ফিরে আসে এবং একটা সময় আসে যখন পুরোপুরি সে তার নিজের লোড নেয় এবং আমরা সেই আর্টিফিশিয়াল সেই যন্ত্রটিকে আমরা বন্ধ করে দিই। আচ্ছা এটাই হচ্ছে কম কথায় ওপেন হার্ট সার্জারি। মানে এরকম ভাবেই সেই সার্জারিটা হয়েছিল। আচ্ছা, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি যে আমাদের অনুষ্ঠানটি কিন্তু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারবেন। কিন্তু যখনই আপনারা ফোন করবেন তখন অবশ্যই টিভির সাউন্ড মিউট রাখবেন এবং তার সঙ্গে আপনি কোথা থেকে বলছেন, আপনার নাম এবং আপনার সমস্যা, আপনার বয়স এবং তার সঙ্গে আনুষঙ্গিক যে প্রধান প্রধান বিষয়গুলো রয়েছে তা খুবই সংক্ষেপে আমাদেরকে বলবেন এবং ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে সুপরামর্শ গ্রহণ করবেন। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন। ডাক্তারবাবু, এই যে আমরা হার্ট ওপেন সার্জারির কথা বললাম, সফলতা কতদূর? দেখুন, যে কোনো কার্ডিয়াক সার্জারির ক্ষেত্রে, সেটা ওপেন হার্টই হোক, বাইপাসই হোক, এনজিওপ্লাস্টি হোক, সাধারণত 3 থেকে 4% একটা রিস্ক থাকে। আচ্ছা সারা বিশ্বে একই বর্তমানে, যেখানে ভালো যন্ত্রপাতি রয়েছে, এক্সপার্ট হ্যান্ড রয়েছে, সেখানে 3 থেকে 4% একটা রিস্ক থাকেই। আচ্ছা ঠিক আছে, সেটা হয়তো জেনারেল সার্জারির ক্ষেত্রে আরেকটু কম, যে কোনো সার্জারিতে রিস্ক আচ্ছা। থাকে। এই যে আমরা হার্টের বিষয়ে আমরা কথা বলছি, মূলত হার্টের কি কি সমস্যা হতে পারে বা কি কি অসুখ আমাদের এই রাজ্যে বেশি দেখা যায়? দেখুন, এখন হার্টের সমস্যা বলতে আমরা যেসব হৃদরোগ বুঝি, আচ্ছা তাদের যদি আমরা ভাগ করি মূলত 2 ভাগে, একটা হচ্ছে কনজেনিটাল বা জন্মগত, আচ্ছা আরেকটা হচ্ছে অ্যাকোয়ার্ড বা যা বয়সের সাথে দেখা দেয়। এখন জন্মগত হৃদরোগ যেগুলো রয়েছে সেগুলো বেশিরভাগ হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ বা স্ট্রাকচারাল হার্ট ডিফেক্ট। যখন আমাদের
শরীরে হার্ট তৈরি হয়, মানে যখন ভ্রূণের অবস্থায় শিশুর শরীরে হার্ট তৈরি হয়, তখন সেটা বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে আলটিমেটলি একটা অ্যাডাল্ট রূপ নেয়, মানে বড় বড় আকার ধারণ করে সেটা সেই যে পরিবর্তনগুলোর মধ্যে কোথাও যদি কোনো একটা ত্রুটি রয়ে যায় বিভিন্ন কারণে, সেটা জেনেটিক থেকে শুরু করে এনভায়রনমেন্টাল, বিভিন্ন ড্রাগ ইনডিউসড, বিভিন্ন কারণে হতে পারে, যদি ত্রুটিটা রয়ে যায় তাহলে সেই ত্রুটি নিয়ে বাচ্চা জন্মায় এবং তার হার্ট তখন ঠিকভাবে কাজ করে না। দেখা যাচ্ছে যে হার্টের মধ্যেও একটা বড় হোল রয়ে গেল, তাতে আমাদের বাঁদিকের হার্টের দুটো অংশ থাকে, একটা হচ্ছে লেফট সাইড বা বাঁদিকে, সেদিকে থাকে পরিশোধিত রক্ত, যেখানে ফুসফুস থেকে রক্ত অক্সিজেন নিয়ে ফিরে আসে, আর ডান দিক হচ্ছে সেখানে অপরিশোধিত বা অনেকটা ব্ল্যাক ব্লাড থাকে, যেখানে অক্সিজেন কম থাকে, কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে। তো সেই দুই রক্ত, মানে ভালো রক্ত এবং খারাপ রক্ত বলা যায়, সেটা মিশে যাচ্ছে। আচ্ছা, তো সেইগুলো সেই ডিফেক্টের কারণে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। অনেক সময় দেখা যায় যে হার্টের থেকে যেসব রক্তনালী বের হয়, তার রক্তনালী কোথাও সরু হয়ে আছে, কোথাও দেখা যায় এর ভালভগুলো ডিফেক্টিভ জন্মগতভাবে, এটা হচ্ছে জন্মগত হৃদরোগ। আচ্ছা, তারপরে আসছে অ্যাডাল্টদের কি কি হৃদরোগ হয়। অ্যাডাল্টদের হৃদরোগ মূলত যেটা উঠতি বয়সে হয়, সেটা একটা প্রধান কারণ হচ্ছে রিউমেটিক হার্ট ডিজিজ। আচ্ছা, রিউমেটিক ফিভার নামে একটা ফিভার এখনও আছে আমাদের, হয় বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে। তো সেটা সাধারণত গলায় একটা ব্যাকটেরিয়া সংক্রমণ হয়, বিভিন্ন গলা বা টনসিল, তারপর থেকে তার একটা প্রভাব পড়ে হার্টের উপর। হার্টের ভালভগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, গ্র্যাজুয়ালি খারাপ হতে হতে এমন একটা অবস্থায় আসে যে হার্ট ভালভগুলো আর কাজ করে না। তখন সে হার্ট ভালভগুলোকে রিপেয়ার বা রিপ্লেস করতে হয়, সেটা একটা ওপেন হার্ট সার্জারি। এছাড়াও রয়েছে বড়দের হার্টের রোগের মধ্যে খুব কমন আমরা একটা দেখি, সেটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ। সেটা হচ্ছে হার্টের যে রক্তনালীগুলো আছে, নিজস্ব রক্তনালী, যেগুলো পরিশোধিত রক্ত বয়ে নিয়ে যাচ্ছে হার্টের পেশিতে, হার্টকে দিচ্ছে অক্সিজেন, হার্টকে দিচ্ছে খাবার, সেগুলোতে বিভিন্ন কোলেস্টেরল জাতীয় জিনিস জমে সেই রক্তনালীগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে আস্তে আস্তে এমন একটা অবস্থা হয় যে পেশেন্ট চলাফেরা করতে পারে না, হার্টের ব্যথা হয়, বুকে ব্যথা হয়, এবং কখনো কখনো যদি সেটা কমপ্লিট ব্লক হয়ে যায়, তখন আমরা সেটাকে বলি হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তো সেসব ক্ষেত্রে পেশেন্টের যেটা করা হয়, আজকালকে যদি গোল্ডেন আওয়ার বা 2 ঘন্টার মধ্যে আসে, তাহলে করা হয় প্রাইমারি এনজিওপ্লাস্টি। সেই ব্লকটাকে খুলে দিয়ে সেখানে স্ট্যান্ড পরিয়ে দেওয়া হয়। আবার সেই ধরনের পেশেন্টকে যদি দেখা যায় খুব বেশি সংখ্যায় যদি ব্লকেজ থাকে, 2-এর বেশি যদি ব্লকেজ থাকে, সেই পেশেন্টদের ক্ষেত্রে এনজিওপ্লাস্টি করা হয় না, এদের ক্ষেত্রে করা হয় বাইপাস সার্জারি বা বাইপাস অপারেশন। আচ্ছা, এটা তো ধরুন এক ধরনের বিষয় আছে। আমি যে জিনিসটা জানতে চাইছি এই মুহূর্তে, সেটা হচ্ছে ধরুন এগুলো তো ইন্টারনাল অর্গান, আমরা কি করে বুঝতে পারবো যে আমি হৃদরোগ আমার হতে পারে, বা এই সিমটমসগুলো যদি আসে আমার আগে থেকে একটু বোঝা উচিত যে হয়তোবা আমি একটু জটিল থেকে জটিলতর রোগের দিকে আমি যাচ্ছি, তখন মানে কি করে আমি বুঝতে পারবো? সুন্দর প্রশ্ন এটা, এবং খুবই প্র্যাকটিক্যাল প্রশ্ন। আমি কি করে বুঝবো যে আমি রিস্কে রয়েছে কিনা, আমার কোনো হৃদরোগ নেই তো? কারণ হৃদরোগ এমন অনেক হৃদরোগ, যেটা আমি করোনারি ডিজিজ, আর্টারি ডিজিজ বললাম, এটা হয়তো বলে কয়ে আসে না, হঠাৎ করেই হয়। আমরা দেখি, প্রায় দেখি রোগ ভালোই ছিল, ওর একটা হার্ট অ্যাটাক হয়ে গেল। তার কি কোনো পূর্বাভাস পাওয়া যায়? পূর্বাভাস সাধারণত পাওয়া যায়। আচ্ছা, এখন পূর্বাভাসের মধ্যে কিছু রয়েছে ধরুন লক্ষণ, কিছু রয়েছে রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, রিস্ক ফ্যাক্টর অ্যাসেসমেন্ট হচ্ছে সম্পূর্ণভাবে আসে নিজের সচেতনতার উপর থেকে। আচ্ছা, রিস্ক ফ্যাক্টরের মধ্যে রয়েছে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি। কারণ আমার পরিবারে দেখা গেছে আমার বাবা, দাদা, ঠাকুরদা অনেকেই হঠাৎ করে মারা গেছেন, সাডেন কার্ডিয়াক ডেথ। তখন হয়তো তার চিকিৎসাও ছিল না, ডায়াগনোসিসও ছিল না, সেই হিস্ট্রি, বা হয়তো ডায়াগনোসিস হয়েছিল, আমরা জানি হার্ট অ্যাটাকে আমার বাবা মারা গেছে, কাকা। তো আমার ক্ষেত্রে সেই রিস্কটা অনেকটা বেড়ে যায়। সুতরাং আমাকে সাবধান হতে হবে, আমাকে স্ক্রিন করতে হবে যে আমি পড়ছি না তো সেই হাই রিস্ক গ্রুপে। তারপর রয়েছে স্মোকিং। স্মোকিং একটা খুব ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর, সেটা হৃদরোগের সম্ভাবনা খুব বাড়িয়ে দেয়। তাছাড়া রয়েছে আপনার ডায়েটারি হ্যাবিট, যারা খুব বেশি ফাস্ট ফুড খান, ধরুন এদের শরীরে খুব বাজে কোলেস্টেরলের পরিমাণ খুব বেশি জমে।
যারা খুব সেডেন্টারি মানে কোনো কায়িক পরিশ্রম করেন না, ঠিক আছে, অফিসে বসে শুধু কাজ করছেন, কম্পিউটার চাপছেন, পড়াশোনা করছেন, হ্যাঁ, কিন্তু কোনো শারীরিক পরিশ্রম করছেন না, ঘাম ঝরিয়ে কখনো মানে কায়িক পরিশ্রম হচ্ছে না। হ্যাঁ, সেডেন্টারি, ওদের ক্ষেত্রে হৃদরোগের চান্স খুব বেড়ে যায়। আচ্ছা, এছাড়াও রয়েছে খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে ডায়াবেটিস এবং হৃদরোগ অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা আরেকটাকে সাপোর্ট করে। তো যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসের ব্লাড সুগার কন্ট্রোল কখনোই থাকে না, এদের ক্ষেত্রে দেখা যায় যে হৃদরোগ খুব অল্প বয়সেই দেখা দেয়। ডায়াবেটিস একটা সেই রকম হচ্ছে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। যাদের উচ্চ রক্তচাপ দীর্ঘদিন ধরে থেকে যায়, তাকে আমরা ওষুধকে দমিয়ে বা কন্ট্রোল করে রাখি না, তাদের ক্ষেত্রেও হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায়। তো এই সমস্ত এগুলো হচ্ছে মূলত প্রধান কারণ যে রিস্ক ফ্যাক্টর ফর হার্ট ডিজিজ। এখন হচ্ছে লক্ষণ, যে আমি কি করে বুঝবো যে আর্লি হার্ট ডিজিজ, আমি হার্ট ডিজিজে ভুগছি না। তো হার্ট ডিজিজের মূলত যে লক্ষণগুলো হচ্ছে, একটা হচ্ছে বুকে ব্যথা, বুকের ঠিক মাঝখানে বা বাঁ দিকে একটা সাধারণত চাপ ব্যথা হয়। ব্যথাটা বেশিক্ষণ থাকে না, কেউ যদি পরিশ্রম করে, ধরুন খুব জোরে দৌড়ালো বা সিঁড়ি বেয়ে উঠলো, তখন বুকে একটা ব্যথা অনুভূত হয়। ব্যথাটা কখনো পিঠে, কখনো গলায়, কখনো হাতে, বিশেষ করে বাঁ হাতে যেতে পারে, রেডিয়েশন। ওই সময় পেশেন্টের একটা হালকা ঘাম হতে পারে, মাথা চক্কর আসতে পারে বা ডিজিনেস আসতে পারে। তো সেটাকে বলে অ্যানজাইনা বা হার্টের ব্যথা। সেই হার্টের ব্যথাটা অনেক সময় অনেকে পাত্তা দেন না, বলে এটা অ্যাসিডিটি বা গ্যাসের ব্যথা বলেন। তো অনেক সময় কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু কনফিউশন সৃষ্টি হয় যে এটা হার্টের ব্যথা না গ্যাসের ব্যথা। তো সেক্ষেত্রে আমি বলবো সেটাকে গ্যাসের ব্যথা বলে উড়িয়ে না দিয়ে হার্টের ব্যথা বলে ধরে নিলেই হয়তো ভালো, আমার খারাপটা ভাবলেই ভালো। যদি না হয়, ডাক্তারের কাছে দেখানো গেল না এটা হার্টের নয়, তো ভালো কথা, গ্যাসের কথা, তবে সেটা উড়িয়ে দেওয়া ঠিক না, ব্যথা। এখন দ্বিতীয় সিমটম যেটা হচ্ছে হৃদরোগের, সেটা হচ্ছে হাঁপানো বা হাঁপিয়ে যাওয়া, খুব অল্পেতে হাঁপিয়ে যাওয়া। যেমন আমি তো একটুকু দৌড়াতে পারি না, আমি দোতলায়, রোগী বলবে আমি দোতলায় উঠলে খুব হাঁপিয়ে যায়, আমি একদম দম বেরিয়ে যায়, এত হাঁপাই। তো সে হাঁপানো একটা খুব ইম্পর্টেন্ট লক্ষণ। এছাড়া রয়েছে প্যালপিটেশন বা বুক ধরফর করা। বলে সাধারণত আমরা আমাদের হৃদস্পন্দন আমরা টের পাই না, আমরা বসে আছি, আমরা টের পাচ্ছি না, আমাদের হার্ট কাজ করে যাচ্ছে, সে তার পাম্প করে যাচ্ছে। কিন্তু পালপিটেশন হচ্ছে এমন একটা জিনিস, যখন যে হৃদস্পন্দন খুব ফাস্ট হয়ে গেল বা খুব স্লো হয়ে গেল বা হয়তো ইররেগুলার হলো, ছন্দপতন ঘটলো, তখন আমরা টের পাই যে আমার হৃৎপিণ্ড ঠিকভাবে স্পন্দন করছে না, আমি টের পাচ্ছি। আচ্ছা, স্বাভাবিকভাবে কত থাকা উচিত? সাধারণত আমরা বলি 72। তো 72 আর তো কারোর থাকে না, সাধারণত ধরুন 60 থেকে 100 হচ্ছে আমরা নর্মাল ধরি। আচ্ছা, এর নিচে যদি থাকে তাকে বলে ব্রেডিকার্ডিয়া, এর বেশি যদি 100 বেশি থাকে তো বলে ট্যাকিকার্ডিয়া। তো সেই ক্ষেত্রেও এই যদি বেড়ে যায় হৃদস্পন্দন বা ইরেগুলারিটি হয়, তাহলে সেটা হবে সেই প্যালপিটেশন। তো এছাড়াও রয়েছে হৃদরোগের আরও লক্ষণ রয়েছে, যেমন যেটা বলে সাইনোসিস, বা বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায়, দেখবেন জিভ বা ঠোঁট নীল হয়, একটু কালচে হয়, ওর আঙুলের মাথাগুলি একটু কালচে হয়, সেটা বলে সাইনোসিস বা ব্লুইশনেস বা ব্লু বেবি সিনড্রোমস যেগুলোকে বলে। এদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে শরীরে অক্সিজেনের পরিমাণ কম থাকে, কারণ আমি যেটা বলেছিলাম যে যে ডিঅক্সিজেনেটেড বা ব্লাড বা কালো রক্ত শরীরে শোধিত রক্তের সাথে মিশে যাচ্ছে, মিশে গিয়ে ওর আলটিমেট অক্সিজেন স্যাচুরেশনটা কমে দিচ্ছে, সেটা একটা লক্ষণ হচ্ছে সাইনোসিস। এছাড়া সেই সব বাচ্চাদের দেখা যায় সাইনোসিসের পাশাপাশি হাতের বা পায়ের আঙুলের মাথাগুলো খুব ফোলা ফোলা হয়, মোটা মোটা, নখগুলো খুব মোটা মোটা, ঠিক আছে, এটাকে সাধারণত ক্লাবিং বলি, সেটাও একটা হার্ট ডিজিজের লক্ষণ। তো এসব হচ্ছে মূলত, আরও ছোটোখাটো অনেক লক্ষণ রয়েছে। তো এই জিনিসগুলো যদি থাকে তাহলে সাবধান হতে হবে যে হয়তো আমার হৃদরোগ হয়েছে, হয়তো আমি হৃদরোগের আর্লি স্টেজে আছি, সুতরাং দেরি না করে ডাক্তার দেখানো উচিত, সেটা যাচাই করে নেওয়া উচিত আদৌ হৃদরোগ রয়েছে কিনা, এবং হৃদরোগ হলে সেই হৃদরোগ কী এবং তার চিকিৎসা
যাতে তাড়াতাড়ি আমরা করতে পারি। মনে রাখতে হবে যে হৃদরোগের যদি ঠিক সময়ে দেরি না করে চিকিৎসা হয় তাহলে অনেকটা অংশেই সেরে যায়। অনেকটা অংশেই সেরে যায়। আচ্ছা, এই যে আপনি হৃদরোগের কথা বললেন, সিমটমসের কথাও বললেন, আমাদের ডেইলি যে লাইফস্টাইল খুব একদম স্ট্রেসফুল লাইফস্টাইল, আমাদের সত্যি। কি করে বাঁচতে পারি, কিংবা আমাদের খাবার দাবারের মধ্যে কি জিনিস রাখাটা উচিত যাতে হয়তো আমাদের হাড়টাকে আরও আমরা ভালো রাখতে পারি? খুবই একটা গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করলেন, যে যেগুলো হচ্ছে মোদ্দা কথা, কি করে আমরা ভালো থাকতে পারি। একদম। তো তার জন্য যেটা আমি বললাম, জন্মগত হৃদরোগ সেটা অনেক অংশেই হয়তো প্রতিহত করা যায় না। ডাক্তারবাবু, আমরা একটু থামাচ্ছি আপনাকে, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, তবে তার আগে আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু জুড়ে রয়েছেন, আমরা জানবো উনি কি বলতে চাইছেন। নমস্কার। হ্যালো। হ্যালো। নমস্কার, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? নমস্কার জানিয়ে বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আমি উত্তম বল বলছি, আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে। হ্যাঁ হ্যাঁ উত্তমবাবু বলুন। আমার বিশেষ প্রশ্ন হলো যে আমার বয়স হচ্ছে 48। আচ্ছা আমি কি হলো কাজী আবার আচ্ছা এবার হার্ট কিভাবে ভালো রাখবো? আচ্ছা এমনি কোনো মেডিসিন আমি নিতে চাই না, মেডিসিন না নিয়ে মোটামুটি বা যদি জেনারেল খাবার দাবার খেয়ে আমি কিভাবে হার্টকে সুস্থ রাখবো, এটা আমার প্রশ্ন। আচ্ছা। শুনতে থাকো। ও উত্তমবাবু, আপনার কি আর অন্য কোনো শারীরিক কোনো সমস্যা রয়েছে? আমার এমনি এখন শারীরিক সমস্যা নেই। আচ্ছা। নরমাল ঠিকই আছে। ঠিক আছে। আমাদের বক্সে থাকি। ঠিক আছে উত্তমবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন ডাক্তারবাবু কি বলছেন। ডাক্তারবাবু, একই প্রশ্ন। একই প্রশ্ন। তো যেটা বলছিলাম যে জন্মগত হৃদরোগের ক্ষেত্রে অনেকাংশে আমরা সেটা প্রতিহত করতে পারি না, তবে কিছু ক্ষেত্রে আমরা প্রতিহত করতে পারি, যেমন যেটা বলে কনস্যাঙ্গুইনাস ম্যারেজেস, আচ্ছা যে রক্তের সম্পর্কিত নারী পুরুষের যাতে বিয়ে না হয় বা সন্তান উৎপাদন না হয়। আচ্ছা সেক্ষেত্রে কিছু জেনেটিক ডিজিজেস আছে যেগুলো দেখা দেয়, এবং এর মধ্যে একটা হচ্ছে যে হার্ট ডিজিজেস, সেটা আসতে পারে। আচ্ছা ডাক্তারবাবু, সেই জন্যই কি বিয়ের আগে রক্ত পরীক্ষাটা জরুরি? না, রক্ত পরীক্ষা বিয়ের আগে জরুরি, সেটা অন্যান্য ব্যাপারে জেনেটিক কাউন্সিলিং আচ্ছা। আজকাল সেটা ঠিকই, বিভিন্ন জাতের জেনেটিক ডিজিজেস সন্তান সন্ততির মধ্যে না আসে তার জন্য রক্ত পরীক্ষা ছাড়াও কিছু জেনেটিক কাউন্সিলিং করা হয়। যে বিভিন্ন রোগ, যেমন থ্যালাসেমিয়া হোক, সিকেল সেল, বিভিন্ন জেনেটিক ডিজিজ যাতে না পায়। তো রক্ত পরীক্ষা একটা পরীক্ষা। আচ্ছা তো এছাড়াও ধরুন গর্ভাবস্থায় যাতে নেশার জিনিস গর্ভবতী মায়েরা না নেন, বিভিন্ন দেখা গেছে টবেকো বা এক্সেসিভ অ্যালকোহল যদি ওইগুলো না নেয়, তাহলে সে কনজেনিটাল হার্ট ডিজিজ অনেক ক্ষেত্রে প্রতিহত করা যায়। তবু অনেকটা আমি বলবো সেক্ষেত্রে আমাদের হাতে থাকে না। এখন হচ্ছে অ্যাডাল্ট ডিজিজের জন্য যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে, আমি কি করে ভালো থাকবো, যেমন উত্তমবাবু যেটা বললেন আর কি। তো সেখানে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা। হেলদি লাইফস্টাইলের মধ্যে আমি বলবো, যেমন প্রথম হচ্ছে অ্যাভয়েডিং স্মোকিং। আচ্ছা স্মোকিং খুব একটা ইম্পর্টেন্ট কারণ। স্মোকিং থেকে যদি আমরা ডাইরেক্ট স্মোকিং যদি না করি, হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যায় আমরা অনেকটা সেফ থাকতে পারি। স্মোকিংয়ের পরে হচ্ছে ডায়েট, খাওয়া দাওয়া, আমরা কি খাবো। সো যেটা আমি বলছিলাম যে খারাপ খাবারগুলো হচ্ছে আজকালকে দেখা যাচ্ছে যেটা হচ্ছে ফাস্ট ফুড। ফাস্ট ফুডের মধ্যে এক্সেসিভ কার্বোহাইড্রেট থাকছে, কিছু বাজে কোলেস্টেরলস থাকছে, তো এবং খুবই ভাজা, যেগুলোর মধ্যে ফ্রি রেডিক্যালস প্রচুর থাকে, সেগুলো হার্টের জন্য ক্ষতিকারক। এখন আমরা কি খাবো, তাহলে যদি সেই প্রশ্নের উত্তর আমাকে বলতে হয়, সেটা হচ্ছে একটা সুষম আহার, একটা ব্যালেন্সড ডায়েট। তার মধ্যে পরিমাণ মতো আপনার কার্বোহাইড্রেট থাকবে, ভাত বা রুটি বা যে যেটা খায়, সবজি থাকবে যথেষ্ট, প্রোটিনস থাকবে, মাছ থাকবে। মাছ কিন্তু হার্টের জন্য ভালো। আচ্ছা, কি ধরনের মাছ? যে কোনো মাছ, সামুদ্রিক মাছ খুব ভালো। এছাড়া আপনি মিষ্টি জলের মাছ, বড় মাছ, ছোট মাছ, সব মাছই খুব ভালো কোলেস্টেরল থাকে, যেটা হার্টের জন্য ভালো হয়। সেদিক দিয়ে দেখতে গেলে মাংসটা কিন্তু, বিশেষ করে রেড মিট মানে খুব ভালো নয়, প্রেফারেবল নয়। তো এছাড়াও যেমন
যতটা দরকার, যেমন সেটা দই হতে পারে, ছানা হতে পারে, হ্যাঁ, স্কিম মিল্ক হতে পারে। আচ্ছা। স্কিম মিল্কটা ভালো, কিন্তু যদি এক্সেসিভ কোলেস্টেরল খাঁটি দুধ হয়, সেটা আমি বলবো যে একটা বয়সের পরে সেটা না খেলেই ভালো। হ্যাঁ, খেতে পারেন স্কিম মিল্ক বা মাখন তোলা দুধ, তাতে কোনো অসুবিধা নেই। তারপরে রয়েছে যেটা হচ্ছে ডায়াবেটিস বা হাইপারটেনশন যদি থাকে, তাকে প্রতিহত না করতে পারলেও অ্যাটলিস্ট যাতে তাকে কন্ট্রোলে রাখা যায়, নিয়মিত ওষুধ খাওয়া, ডাক্তারের পরামর্শে থাকা থেকে ব্লাড সুগারকে যাতে আমরা নিয়ন্ত্রিত রাখতে পারি। ডায়াবেটিক পেশেন্টরা যারা আছে তাদের খাদ্য তালিকাটাও কি একটু ভিন্ন হবে নর্মালদের থেকে? ন্যাচারালি তাদের আচ্ছা। তালিকা একটু কি কি- ভিন্ন হবে, কি- অনেকটা কি আমি কি যেটা থাকবে? বলছি অনেকটা প্রায় কাছাকাছি জিনিসই। আচ্ছা। শুধু বিশেষ করে মিষ্টিটা, মানে মিষ্টি জাতীয় জিনিসটা অ্যাভয়েড যাতে এরা করেন। এছাড়াও আমি যে মোটামুটি খাদ্য তালিকা বলছি মোটামুটি কাছাকাছি হার্ট এবং ডায়াবেটিস, কারণ এরা কাছাকাছি ওতপ্রোতভাবে জড়িত থাকে। তো ডায়াবেটিসকে কন্ট্রোল রাখা, তারপরে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপকে কন্ট্রোল রাখা ওষুধ খেয়ে। এখন রক্তচাপ বা ডায়াবেটিস সেটা সারে না কখনোই, থাকবে, কোনোদিন কিউরেবল না, কিন্তু তাকে যদি আমরা দমিয়ে রাখতে পারি, তার যে কমপ্লিকেশনগুলো, ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার কমপ্লিকেশন, অন্যান্য কমপ্লিকেশন হচ্ছে হার্ট ডিজিজ। তাছাড়াও আরও অনেক প্রবলেম আছে, কিডনির উপর, নার্ভাস সিস্টেমের উপর, বিভিন্ন ধরনের সেই কমপ্লিকেশনগুলো থেকেও বাঁচা যেতে পারে যদি ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশনকে আমরা কন্ট্রোলে রাখি। তারপরে হচ্ছে এক্সারসাইজ। আমরা যদি নিয়মিত সকালে হোক বিকালে হোক অ্যাটলিস্ট 45 মিনিট একটু হাঁটি মানে যাতে ব্রিস্ক ওয়াক, যাতে একটু স্পিডে হাঁটি, হ্যাঁ, পা ফেলে ফেলে হাঁটি, যাতে একটু একটু হালকা ঘাম হয় বলা যায়, ওই লেভেল অবধি হাঁটি, বা জগিং করি, বা ধরুন যেটা যদি স্পোর্টসে থাকে তাহলে তো খুবই আরও ভালো, হ্যাঁ, একটু ঘাম ঝরানো এক্সারসাইজ হোক, সেটা খুব দরকার আমাদের শরীরে ভালো মেটাবলিজমের জন্য এবং হৃদরোগকে প্রতিহত করার জন্য। শুধু হৃদরোগ নয়, তাহলে আপনি ডায়াবেটিস বা অন্যান্য যত মেটাবলিক ডিজিজ সব কিছুই কন্ট্রোলে থাকবে। এরপরে যেটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেসকে যদি আমরা দূরে রাখতে পারি যথাসম্ভব, তাহলে সেটা আমাদেরকে অনেকভাবে হেল্প করে। একটা বড় হেল্প হচ্ছে হৃদরোগ থেকে অনেকটা রেহাই দেয়। সেখন কথা হচ্ছে স্ট্রেস থেকে আমরা কি করে আমাদেরকে দূরে রাখবো। আজকালকে আমাদের কাজের চাপ এত বেশি, অফিসে এত চাপ, এত টার্গেট থাকে, হ্যাঁ, তো স্ট্রেসকে দূর করাটা বলতে গেলে অনেকে বলেন না আমার দ্বারা হবে না সেটা, কিন্তু আমি তবুও চেষ্টা করতে হবে যাতে স্ট্রেসের মধ্যে কিছুটা হলেও যাতে স্ট্রেস কমানো যায়। মাঝে মধ্যে একটু রিল্যাক্সেশন করা দরকার, একটু এক্সারসাইজ করা দরকার, একটু যোগা করা দরকার। তাহলে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই আমরা কিছুটা হলেও স্ট্রেসকে আমরা কন্ট্রোল বা দূর করতে পারি, স্ট্রেস থেকে আমরা কিছুটা হলেও দূর করতে পারি। সুতরাং সেদিকে সব চেষ্টা করতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে, যদি দেখা যায় যে আমার হৃদরোগের কোনো পূর্ব লক্ষণ রয়েছে অথবা আমি সেই রিস্ক ক্যাটাগরির মধ্যে আছি, তাহলে হচ্ছে একটা রেগুলার একটা হেলথ চেক আপ, বিশেষ করে 40 বছর বয়স পেরিয়ে গেলে একটা মাস্টার চেক আপ করে নেওয়া উচিত যে আমার সব অঙ্গ প্রত্যঙ্গ সিস্টেম সব ঠিক আছে তো, সেটা ব্লাড সুগার, হাইপারটেনশন, কিডনি, হার্ট ডিজিজ সব কিছুকে একবার দেখানো উচিত ডাক্তারের কাছে গিয়ে। তাহলে কি হয়, যদি কোনো আর্লি প্রবলেমস থাকে সেগুলো নজরে আসে, এবং সেক্ষেত্রে আর্লি স্টেজে যে কোনো রোগেরই হতে পারে সেটা হার্ট ডিজিজ, কন্ট্রোল করাটা খুব সহজ হয়। সুতরাং সেই জিনিসগুলো সম্বন্ধে আমাদের সচেতন থাকতে হবে। মোদ্দা কথা বলতে কি, যে আমার হেলথ সম্বন্ধে আমি যাদের সচেতন থাকি, আমি যদি সচেতন থাকি তাহলে এই সব দিকে আমি নজর দেব এবং আমি সুস্থ বা ভালো থাকতে পারবো। সো হেলথ কনসিয়াসনেস বা হেলথ অ্যাওয়ারনেস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ সবার জন্য। আচ্ছা, সতর্কতা আমাদের নিশ্চয়ই থাকতে হবে। এই যে আপনি কন্ট্রোলের কথা বললেন, অনেক সময় আমি অনেক পেশেন্টদের মুখে শুনে থাকি যে হার্টের পেশেন্ট, অনেক ওষুধ খেতে হয়,
খাওয়াটার পরেও কি অন্য কোনো রোগকে ডেকে আনতে পারে? দেখুন, হার্ট ডিজিজ যাদের রয়েছে তাদের দেখা যায় শুধু একটা করে হার্ট ডিজিজে আছে তা নয়, সঙ্গে আনুষঙ্গিক রোগও থাকে। আমরা সাধারণত দেখি, আপনাকে বললাম অলরেডি, যে ডায়াবেটিস বা হাইপারটেনশন, হ্যাঁ, তো এই জাতীয় যে মেটাবলিক ডিজিজ, মানে এগুলো ওগুলো কি শুধুমাত্র- সাধারণত আচ্ছা। আইদার পজিটিভ হিসেবে থাকে অথবা আনুষঙ্গিক হিসেবে থাকে। থাইরয়েডের প্রবলেম, ডিসলিপিডেমিয়া বা কোলেস্টেরলের প্রবলেম, এগুলো সাধারণত একটার সাথে আরেকটা জড়িত হিসাবে থাকে। আচ্ছা। সুতরাং আমাদের কন্ট্রোল করতে হবে প্রত্যেকটাকে, তাহলেই আমরা ভালো থাকতে পারবো। মানে সেই মেডিসিন খেয়ে কি দমিয়ে রাখাটা সম্ভব, নাকি এক্সারসাইজ ছাড়া অন্য কোনো মাধ্যম রয়েছে? দেখুন, এটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচে আমাদের যেতে হবে। শুধু আচ্ছা। মেডিসিনই যে আমাদের চিকিৎসা তা নয়, আমি বললাম। আচ্ছা, আমরা মেডিসিন নিয়েও কথা বলবো, তবে আরেকজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। বলুন। আমি টিভি প্রোগ্রামটা দেখছি, দিদি ত্রিপুরা। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ বলছি যে আমার এক বছর আগে হার্ট অ্যাটাক হয়েছিল, আচ্ছা মানে ব্রেন স্ট্রোক হয়েছিল। ব্রেন স্ট্রোক। আচ্ছা, হ্যাঁ, তো আমি এখনো কিন্তু প্রেশারের ওষুধটা খাই। আচ্ছা, আপনার বয়সটা কত হবে? আমার বয়স 45। আচ্ছা, আপনি কোথা থেকে বলছিলেন? আমি বলছি সত্যি বাংলা, বাঁকুড়া থেকে। আচ্ছা, আপনার নামটা? আমার বয়স হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনার আর কি সমস্যা রয়েছে বলুন। প্রেশারের ওষুধ খাচ্ছি, কিন্তু আমার ডান দিকটা না পিনপিন করে। আচ্ছা আমার মানে যখন যখন ব্রেন স্ট্রোকটা হয়েছিল, হ্যাঁ, তো সেই সময় আমি মানে ডান দিকটা একটু টেনে নিয়েছিল, তো আমি ব্যায়াম করে ফিজিওথেরাপি করে ওইটাতে মানে ঠিক হয়েছিল। আচ্ছা, আপনার কি আর কি অন্য কোনো সমস্যা রয়েছে, বা আপনি টেস্ট করিয়েছেন কিছু? আমার ঘুমটা একটু কম হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ডাক্তারবাবু আপনি কিছু জিজ্ঞেস করবেন? না, ঠিক আছে, আমি বুঝতে, আপনার ডায়াবেটিস নেই তো? না, আমার ডায়াবেটিস নেই, কিন্তু আচ্ছা। আমার হাঁটু ব্যথা আছে, মানে হাঁটু ব্যথা মানে হাউস হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। ঠিক আছে, আপনাকে যেটা বলবো, যেটা আমি বুঝতে পারলাম, আপনার হয়তো একটা মাইল্ড একটা স্ট্রোক হয়েছিল, হ্যাঁ। একটা প্যারালাইসিস একটা দিকে ছিল, একটা দিকে ছিল। সেটা আস্তে 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 ফিজিওথেরাপির সাথে অনেকটা ইমপ্রুভ হয়েছে। আপনাকে যেটা সচেতন থাকতে হবে সেটা হচ্ছে যাতে ফার্দার যাতে দ্বিতীয়বার স্ট্রোক না হয়। তো তার জন্য যে জিনিসগুলো প্রতি আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার ব্লাড প্রেশার যাতে কন্ট্রোল থাকে, এবং আপনার কোলেস্টেরলের যদি প্রবলেম থেকে থাকে সেটাকে আপনাকে দেখতে হবে যে রয়েছে কিনা। আচ্ছা। সেই কোলেস্টেরলগুলোর লিপিড প্রোফাইল যেটাকে আমরা বলি, সেটা যাতে ঠিকঠাক থাকে, তার জন্য যদি প্রয়োজন হয় তাহলে ওষুধ খাবেন। ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে, আপনি ডাক্তারবাবুকে দেখিয়ে হয়তো কিছু ব্লাড থিনার বা রক্ত পাতলা রাখার ওষুধ হয়তো আপনার লাগতে পারে, সেটা একজন মেডিসিনের ডাক্তারবাবুকে দেখিয়ে দিন, দেখিয়ে ওনার টাচে থাকুন যাতে আপনি ভালো থাকতে পারেন, দ্বিতীয়বার যাতে সেই স্ট্রোকটা না হয়। একদম। ডাক্তারবাবু, আমরা যে প্রসঙ্গে ছিলাম এই মেডিসিন নিয়ে, যে আমরা মুড়ি মুড়কির মতো কি ওষুধ খাবো, নাকি এক্সারসাইজ ছাড়াও অন্য কোনো পন্থা রয়েছে নিজেকে একটু ভালো রাখার, আমার হৃদয়টাকে আরো অনেক বেশি মজবুত রাখার এবং ভালো থাকার? শুধু ওষুধই শেষ কথা নয়, এই আমাদের বিষয়টাও আমরা জানবো, তবে তার আগে আরেকজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, হ্যাঁ জি, হ্যাঁ নমস্কার, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আমি উড়িষ্যা থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার ডায়াবেটিস আছে, আচ্ছা ডায়াবেটিস আছে এবং ব্লাড প্রেশার আছে। আচ্ছা, আপনার বয়সটা? বয়সটা কাছাকাছি 49। আচ্ছা, আপনি কি রক্ত পরীক্ষা করিয়েছেন? হ্যাঁ, রক্ত পরীক্ষা করেছে। আচ্ছা, আর সুগার আছে তো? দর্শকরা আছে। হ্যাঁ, সুগার আছে। লেভেলটা কত আছে দাদা? লেভেলটা আছে 180 মতন। আচ্ছা, আপনার সমস্যাটা কি সেটা বলুন, আপনি কি জানতে চাইছেন? সমস্যাটা কি, দিনের পর দিন পেটটা একটু বেড়ে যাচ্ছে।
আচ্ছা, নিজে হচ্ছে না, নিজের ওষুধ খাচ্ছে, মানসিক বিভাগে ডাক্তারবাবু আপনি কিছু জিজ্ঞেস করবেন? ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন দর্শক বন্ধু, শুনতে থাকুন ডাক্তারবাবু কি বলছেন। ঠিক আছে। আপনার যেটা মূলত যে সমস্যা হচ্ছে হাই ব্লাড প্রেশার আর হচ্ছে ব্লাড সুগার বা ডায়াবেটিস। তো যেটা বলছিলাম, আমরা এই কথাটাই এতক্ষণ আলোচনা করছিলাম। এখন শুধু কি ওষুধ খেতে হবে, না এছাড়াও আরও কিছু রয়েছে? তো আপনি ওষুধ অবশ্যই খাবেন যাতে ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে, ডায়াবেটিসের ব্লাড সুগার কন্ট্রোল থাকে। সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার লাইফস্টাইল পরিবর্তন। লাইফস্টাইল পরিবর্তনের মধ্যে আমি অলরেডি বলেছি, যেটা হচ্ছে আপনার ডায়েটকে ঠিক রাখা, হ্যাঁ, সুষম আহার, পরিমিত আহার করবেন, খুব এক্সেসিভ খাবেন না, যতটা দরকার ততটুকুই খাবেন। সেটা যদি ব্যালেন্স ডায়েট থাকে, সেটা আমি বললাম ব্যালেন্স ডায়েটে কী কী থাকতে হয়। প্লাস আপনি খেয়াল রাখবেন যাতে আপনার ডায়াবেটিসের জন্য যে অতিমাত্রায় চিনি বা গুড় সেই জাতীয় বা আলু সেই জিনিসগুলো আপনি অ্যাভয়েড করবেন। সো এটা হচ্ছে ডায়েট। ওষুধের পাশাপাশি হচ্ছে ডায়েট খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও যেটা অলরেডি আমি বললাম সেটা হচ্ছে একটা এক্সারসাইজ। সেটা জগিং হতে পারে, হাঁটা হতে পারে, যে কোনো একটা স্পোর্টস হতে পারে। আর হচ্ছে আপনার ধূমপান না করা এবং নিজেকে যথাসম্ভব স্ট্রেস ফ্রি রাখা। আচ্ছা, ঠিক আছে। এবং একটা যথেষ্ট ঘুমও দরকার, অ্যাটলিস্ট মিনিমাম 5 থেকে 6 ঘন্টা একটু সাউন্ড স্লিপ সবার দরকার নিজেকে স্ট্রেস ফ্রি রাখার জন্য। এই যে আপনি ঘুমের কথা বললেন, অনিদ্রা এখন প্রায় প্রত্যেক মানুষের মধ্যে একটা সাধারণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটাকে দূর করার কি রাস্তা রয়েছে? অনিদ্রা দূর করার জন্য যেটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে টাইমলি খাওয়া, আচ্ছা, পরিমিত খাওয়া, খুব লেট যাতে আমরা না খাই। খাওয়ার পরে 1-2 ঘন্টা একটু জেগে থাকা, যে খেলাম অনেক লেট করে রাতে, তারপর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম, সেটা যাতে না হয়। তারপর হচ্ছে দিনের বেলায় বা সন্ধ্যার পরেই হোক একটু এক্সারসাইজ করা, হাঁটা, আচ্ছা, হ্যাঁ, একটু যোগার করা, প্রাণায়াম করা। ঘুম আসবেই, কেন ঘুম আসবে না? আসলে এই আমাদের লাইফস্টাইলটাকেও একটু পরিবর্তন করা উচিত। একদম। কারণ আমরা যদি আমাদের লাইফস্টাইলটাকেও পরিবর্তন করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের হৃদয়টাকে আরো বেশি মজবুত রাখতে পারবো, সুস্থ রাখতে পারবো। একদম ঠিক কথা। যদি আমরা লাইফস্টাইলটাকে ঠিক রাখি, শুধু হৃদয় কেন, যতগুলো মেটাবলিক ডিজিজ রয়েছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড থেকে শুরু করে ইউরিক অ্যাসিড, কিডনির প্রবলেম, আমরা সব প্রবলেমকে আমরা অ্যাটলিস্ট ঠেকিয়ে রাখতে পারবো। হয়তো আমরা এড়াতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট 10 থেকে 15 বছর হলেও আমরা সেটাকে একটু পিছিয়ে দিতে পারি। পারে। একদম, আমরা সেই প্রসঙ্গেই থাকবো। তবে আরেকজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, নমস্কার, কি বলছিলেন, কোথা থেকে বলছিলেন? হ্যালো, হ্যাঁ বলুন, आप कहाँ से बोल रहे हैं, बोलिए। बोल रहा हूँ। अच्छा, आप क्या जानना चाहते हैं हमारे डॉक्टर से? मेरे को डायबिटीज है ना, अच्छा, और डायबिटीज है। इसलिए मेरे को ये बीमारी है, जब भी काटे करते निकलता है ना। ओके, और आपका कितना उम्र है? 30 उम्र है, 30। अच्छा, आप कहाँ से बोल रहे हैं भाई साहब? नेत्रन से बोल रहा हूँ। अच्छा, आप सुनते रहिए। दवाई फ्री में आती है। अच्छा, ठीक है। हेलो, आप हमारे साथ रहिए, आप सुनते रहिए हमारे डॉक्टर साहब क्या बोल रहे हैं। ठीक है, आप सुनते रहिएगा। तो जहाँ तक मैं समझा हूँ, तो इनको डायबिटीज़ की शिकायत है और ब्लड शुगर की शिकायत है। तो आप सुनते रहिए हमारी बातें। तो कैसे डायबिटीज़ या हार्ट डिजीज कैसे हम लोग इसको कंट्रोल कर सकते हैं। सकते हैं, वही मैं बता रहा हूँ। जो लाइफस्टाइल चेंजेस, लाइफस्टाइल मॉडिफिकेशन बहुत ज़रूरी है। बोल। এই যে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, তার মধ্যেও আমাদের মধ্যে অনেক টেনশন, জীবনযাত্রার শৈলীর পরিবর্তন এবং এই যে
প্রত্যেক দিনকার যে জীবনযাত্রা, আমরা সেই জীবনটাকে যদি আমরা স্মুথলি আমরা যদি চালাতে চাই, তাহলে আমরা, এটা কি মনে হয় না যে আমরাও সেটাকে সুন্দরভাবে, লাইফটাকে সুন্দরভাবে একটা মানে কন্টিনিউশন আমরা করতে পারবো? ঠিক কথা। আমরা যদি সেই জীবনশৈলীকে পরিবর্তন করি, আমাদের জীবনশৈলীকে যদি একটা বলা যায় একটা শৃঙ্খলার মধ্যে রাখি, হ্যাঁ, তাহলে আমরা সেই সব রোগ থেকে নিজেকে অনেকটা বাঁচিয়ে রাখতে পারবো এবং আমার মনে হয় দীর্ঘজীবী হওয়া যাবে। একদম একদম একদম। ডাক্তারবাবু আরেকজন রয়েছেন বন্ধু, চলুন শুনে নি। নমস্কার, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? हेलो हेलो। हाँ बोलिए, कहाँ से बोल रहे हैं? हाँ, मैं गुवाहाटी से बोल रहा हूँ। अच्छा, आप क्या जानना चाहते हैं, ये बोलिए। हाँ हाँ, हेलो। हाँ हाँ, हम सुन रहे हैं, आप बोलिए। हाँ, मैं ये कह रहा था, जैसे मेरा एज जो है तकरीबन 48 ईयर्स है। अच्छा। ठीक है। और मेरे बीपी का दवाई खाता हूँ मैं नॉर्मली पिछले 6 साल से। अच्छा टेल्मासेटन AM 5 mg टेल्मासेटन। अच्छा। तो मेरा बीपी पिछले लगभग 2-3 साल से ठीक रहता है, नॉर्मल रहता है। और फिर मैं अभी जो दवा डोज है वो मैं हाफ कर दिया हूँ अपने मन से ही, 40/20। और वो मतलब एक टेबलेट आता है 40/20, उसको मैं हाफ करके खा रहा हूँ तकरीबन 6 महीने से, फिर भी मेरा बीपी नॉर्मल रहता है। गुड। तो क्या मेरे को इतना ही दवाई खाता रहूँ या चेंज करना है, मतलब कम क्या बंद कर सकते हैं क्या दवाई को? नहीं, दवाई बंद मत करिएगा, ठीक है। आप आपका बीपी को मेजर करिए, मापिए, कितना रहता है। तो अगर कितना रहता है आपका बीपी आजकल? मेरा बीपी अभी 90/138 135 ऐसे रहता है। चलिए, लगभग ठीक ठाक ही है बीपी। तो मेरे हिसाब से जो बीपी की जो दवाई है वो बंद मत करिएगा, एटलीस्ट हाफ डोज में आप लेते रहिए, वो मिस मत करिए, डेली लीजिएगा। ऐसा नहीं है जो 2 दिन लिया 3 दिन छोड़ दिया। वो लेते रहिए। तो नहीं कर रहे, रेगुलर लेते हैं, लेकिन डोज हाफ कर दिया है। हाँ, कर सकते हैं। मुझे ऐसा लग रहा है क्या ये बंद भी कर सकते हैं क्या? नहीं, बंद मत करिए। बंद करने से शायद ये शूट अप कर जाएगा। अभी लो डोज में कंट्रोल है, वो लेते रहिएगा। ये मैं लिपिड प्रोफाइल में मेरा HDL बाकी ठीक आता है, HDL मेरा हमेशा कम आता है, 32-35 आता है। 32-35 उसको बढ़ाने का क्या है तरीका? एक्सरसाइज करिए, एक्सरसाइज करिएगा, HDL बढ़ेगा। आप संग रहिए। ठीक है। ওকে, থ্যাংক ইউ। ডাক্তারবাবু, আমরা যে প্রসঙ্গেই ছিলাম, আসলে এই এক্সারসাইজটাই বোধ হয় আমাদেরকে অনেক বেশি ফিট রাখতে পারে। এক্সারসাইজ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের ইন্টারনাল অর্গানস বা অঙ্গ প্রত্যঙ্গকে সার্ভিস করে বলা যায়। আমাদের গাড়ির যেমন সার্ভিসিং চাই, সেরকম সার্ভিসিংয়ের জন্য আমাদের এক্সারসাইজ চাই। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সার্ভিসিংয়ের জন্য চাই এক্সারসাইজ, সেরকমই মনের বা ব্রেনের এক্সারসাইজের জন্য যেমন চাই পড়াশোনা, সাথে একটু এন্টারটেইনমেন্ট, একটু রিল্যাক্সেশন, একটু প্রাণায়াম, সেগুলো হচ্ছে ফর মাইন্ডের রিফ্রেশমেন্ট বা সার্ভিসিং। আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জন্য চাই সেটা হচ্ছে এক্সারসাইজ। বাহ, আসলে এই জিনিসগুলো এখন আমাদের লাইফস্টাইলের মধ্যে নিতেই হবে একদম। আমাদের একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? নমস্কার। আমি কলকাতা বিহারা থেকে বলছি। হ্যাঁ দাদা, বলুন, আপনি কি বলতে চাইছেন, বলুন, আমরা শুনছি। হ্যাঁ, আপনার কি সমস্যা রয়েছে সেটা বলুন। আমার ডাস্ট অ্যালার্জি। আচ্ছা, আর কি কোনো সমস্যা আছে? বলুন, হ্যাঁ বলুন, আর কি সমস্যা আছে? টিভি সাউন্ডটা মিউট করে দিন। হ্যাঁ, টিভি সাউন্ডটা মিউট করে দিন বন্ধু। এবং হ্যাঁ বলুন। কোনো ধোঁয়া জাতীয় জিনিসটা আমি নাকে নিতে পারি না। আচ্ছা, আর কি কোনো সমস্যা রয়েছে? কোনো ধোঁয়া জাতীয় জিনিস নাকে চললে নাক পেটে যায়, না আর কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন ডাক্তারবাবু কি বলছেন। একটা আমাদের সিভিলাইজেশনের সমস্যা, যেটা হচ্ছে যত পরিবেশ দূষণ বাড়ছে বা পরিবেশে ডাস্ট বাড়ছে বিভিন্ন, তো সেটা আমাদেরকে খুব
সাংঘাতিকভাবে এফেক্ট করছে। তো সেটা নেজাল অ্যালার্জি থেকে শুরু করে লাং অবধি সেই অ্যালার্জিতে অনেকেই ভুগে থাকেন। আচ্ছা, তো এদের ক্ষেত্রে যেটা বলবো খুব ইম্পর্টেন্ট হচ্ছে, সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে অ্যাভয়েডিং ডাস্ট। বাড়িতে যদি ডাস্ট উড়ে, সাধারণত আমাদের হাউস হোল্ড ডাস্টের মধ্যে যেসব জিনিস আছে সেগুলো হচ্ছে বিছানার চাদর ঝাড়াঝাড়ির ফলে একটা খুব ফাইন ডাস্ট তৈরি হয়। সেই ডাস্ট থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন যথাসম্ভব। সেগুলো যখন ঝাড়াঝাড়ি হয় দূরে থাকবেন বা নিজে ঝাড়বেন না। এছাড়াও কখনো বিভিন্ন অ্যালার্জি আছে কিছু গাছের বা ফুলের রেণু, সেগুলো নিজেকেই বার করতে হবে। হ্যাঁ, এবং অ্যাভয়েডিং হচ্ছে সবচেয়ে ভালো চিকিৎসা এগুলো। তো আজকালকে আমরা কোভিডের পর থেকে একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে মাস্ক ব্যবহার করা। আগে কখনো আমরা সেটা করতে অভ্যস্ত ছিলাম না, মাস্ক পরে হাঁটা আবার কি জিনিস। তো মাস্কের আরেকটা সুফল হচ্ছে যে এই যে পলিউটেন্ট বা ডাস্ট বা ধুলো, ওই পার্টিকেলগুলি থেকে আমরা অনেকটা বাঁচি যদি মাস্ক পরি রেগুলারলি। একদম। তো আমি তো বলবো যদি কোভিডের পরেও, কোভিড হয়তো চলে যাবে, তারপরেও যদি আমরা সেই মাস্কটা আউটডোরে অভ্যাসটা যদি আমরা রাখি, বিশেষ করে শহরের রাস্তায় যেখানে এত ধুলো বালি, কারখানা বিভিন্ন জায়গায়, তাহলে কিন্তু আমরা সেই ডাস্ট থেকে আমাদের অনেকটা বাঁচাতে পারবো, বিভিন্ন পলিউটেন্ট থেকে আমাদের আমরা লাংকে বাঁচাতে পারবো। আরেকজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, বলুন কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? হ্যাঁ, আমি ওড়িশা থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনার সমস্যাটা বলুন। আমার ব্লাড প্রেশার আছে, আচ্ছা আর ব্লাড প্রেশার আছে, আর ডায়াবেটিস আছে। আচ্ছা আমি দীর্ঘদিন তো ওষুধ ঠিক হচ্ছে না। আচ্ছা। মোটামুটি কতদিন ধরে আপনি ওষুধ খাচ্ছেন? মোটামুটি হয়ে গেল 1 বছর। আচ্ছা, এর মধ্যে কি চেক করিয়েছেন আপনার ব্লাড সুগার? হ্যাঁ, টেস্ট করছে, টেস্ট করার টেস্ট করতে বিপি হচ্ছে সবসময়, ব্লাড প্রেশার হচ্ছে 130/90 থাকছে সবসময়। আচ্ছা ঠিক। ডাক্তার ভালো বাবু, হচ্ছে না, কি দবাই খাইলে ভালো হবে, কি করলে ভালো হবে, সেই জন্য ফোন করছে। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 49। 49। আর অন্য কোনো শারীরিক সমস্যা আছে? সমস্যা তো আছে, ঘুম হচ্ছে না। আচ্ছা, খাবার দাবার ঠিক মতো হয়? খাবার দাবার আপনি ঠিক মতো করে মানে খেতে পারছেন তো? না না না, খাওয়া দাওয়া ভুক লাগছে না, পায়খানা আচ্ছা ঠিক হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন ডাক্তারবাবু কি বলছেন। ঠিক আছে, আপনি যে ওষুধ খাচ্ছেন, ওষুধ খেয়ে যাবেন, মাঝে মধ্যে ব্লাড টেস্ট করবেন, আপনার রক্তচাপ বা ব্লাড প্রেশার মাপবেন। মেপে আমি বলবো রেগুলারলি ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখবেন। ওনার পরামর্শে ওষুধের মাত্রা বা ডোজ বা ওষুধের প্রকার হয়তো উনি একটু অ্যাডজাস্ট করবেন আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল রাখার জন্য। সাথে সাথে যে জিনিসগুলো আমি আবার বলছি সেটা হচ্ছে পরিমিত আহার, একটা ভালো যথেষ্ট ঘুম, রাত্রে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা ঘুমাতে পারেন, একটু এক্সারসাইজ। তো ওই জিনিস, স্মোকিং করবেন না যদি করে থাকেন। তো ওই জিনিসগুলো থেকে নিজেকে একটু নিজের লাইফস্টাইল মডিফাই করুন। সঙ্গে ওষুধ হয়তো একটু কম বেশি বাড়াতে হতে পারে বা কমাতে হতে পারে ডোজ, সেটা সবসময় ডাক্তারের পরামর্শ থাকবেন। তো আশা করি আপনার ব্লাড প্রেশার কম থাকবে। দেখুন, ব্লাড প্রেশার বা ডায়াবেটিস সেটা সারবে না, কোনোদিন ভালো হবে না, এটা আপনাকে বুঝতে হবে, ভালো হবে না। কিন্তু তাকে যদি আপনি কন্ট্রোলে রাখেন বিভিন্ন উপায় যেগুলো বললাম, তাহলে হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসের যেসব কমপ্লিকেশন রয়েছে আমাদের হার্টের উপরে, ঠিকিয়ে রাখা যাবে না, কিডনির উপরে, ব্রেনের উপরে, নার্ভের উপরে, ওই সমস্যাগুলো আসবে না। একদম। একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আমি দক্ষিণ দিনাজপুর থেকে। হ্যাঁ হ্যাঁ, কে বলছিলেন? পাল। আচ্ছা, বয়সটা কত আপনার?
52। আচ্ছা, আপনি কি জানতে চাইছেন সেটা বলুন। আমি ওই হার্টের মানে প্রেশারের ওষুধ টষুধ খাচ্ছো নিয়মিত ভাবেই চলছে। এখন আমার এই হাড়ের বাঁ পাশে একটু হাতটা ব্যথা করে ইয়ে করে। কয়েক মাস আগে আমি ডাক্তার দেখাইছি, ওষুধ দিচ্ছে, চলছে, প্রেশার নিয়ন্ত্রণে আছে। তো এখন মানে মাঝে মাঝে ওজন বাড়ে যাচ্ছে আমার, আচ্ছা, যেটা কোনো সম্পর্ক আছে এটার সঙ্গে। পায়ে আবার পা ফুলে যায়, মাঝে মাঝে পা ফুলে গেছিল, তাতে ওষুধ দিতে কমে গেছে। দেখুন, আপনি পা ফুলেছে, ওজন বেড়েছে, বুকে বাদিকে একটু ব্যথা হচ্ছে। তো আমি যেটা বলবো, একটু মেডিসিনের বিভাগের ডাক্তার বা হার্টের ডাক্তার বা কার্ডিওলজিস্টের একটু পরামর্শ নিন, এবং একটু দেখে নিতে হবে কোনো হার্টের কোনো সমস্যা তো নেই। দরকার হলে একটা ইকোকার্ডিওগ্রাম, ইসিজি, ট্রেডমিল বা ওই জাতীয় পরীক্ষা নিরীক্ষা করাতে হতে পারে। মানে অ্যাটলিস্ট ব্লাড টেস্ট করতে বলছিল অনেক কথা, যে আরসিপি, পটাশিয়াম, ওগুলো একবার 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 করিয়ে নিতে হবে। হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে। দর্শক বন্ধু, আপনি বরং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন, ওনার সঙ্গে দেখা করুন, এবং উনি কি ভালো হয়ে বলছেন সে অনুসারে আপনি কয়েকটা টেস্ট করিয়ে নিন, এবং আপনি হয়তোবা সেটা থেকে কোনো কিছু একটা জানতে পারবেন আপনার কি হয়েছে, এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটাও আপনি নিতে পারবেন। ঠিক আছে, সেটাই মনে রাখতে হবে যে সঠিক সময়ে যদি সঠিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে নিশ্চয়ই আপনি ভালো থাকবেন। একদম ঠিক আছে। আচ্ছা ডাক্তারবাবু, আমরা যে এই যে কথা যে বলছি, দর্শক বন্ধুরা অনেকেই ফোন করছেন, হ্যাঁ, অনেক কিছুই জানতে চাইছেন। আরেকজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। নমস্কার, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, স্যার, আমার গালেতে গামছিটা গালে বলছে, আমি তো ঘা হয়েছে। আচ্ছা এটা কি জন্য হয়েছে বা ওষুধ খাচ্ছি, এত ভালো হচ্ছে না। ওই জন্য ডাক্তারের সাথে আসছিল, ওই জন্য ফোনটা করেছি। আপনার গালের ভেতরে ঘা হয়েছে বলছেন? হ্যাঁ হ্যাঁ, গালের মুখের ভেতরে ঘা তো? হ্যাঁ, মুখের ভেতরে ঘা। তো আমি বলবো হ্যাঁ, বাম দিকে। ঠিক আছে, আপনি একজন ডেন্টাল সার্জন বা অরেল সার্জনকে একবার একটু দেখান। ঘায়ের কি কারণে হচ্ছে সেটা দেখতে হবে। কোনো দাঁত থেকেও হতে পারে, মাড়ির কোনো ইনফেকশন থেকে হতে হবে। তো আমার মনে হয় একবার দেখিয়ে নিলে অ্যাটলিস্ট কারণটা বোঝা যাবে, এবং তাহলে তার তো চিকিৎসা আছে, নিশ্চয়ই করালে সেটা ঠিক হয়ে যাবে। দর্শক বন্ধু, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন ডাক্তারবাবু কি বলছেন। ডাক্তারবাবু, আমরা তো জানি যে আমরা ফার্স্ট ওয়েভটা আমরা দেখেছি, সেকেন্ড ওয়েভেরও আমরা মুখোমুখি হয়েছি, এখন আমরা থার্ড ওয়েভের মধ্যে দিয়ে যাচ্ছি, চলছে বলা যায়। এরকম সিচুয়েশনের মধ্যে যারা হার্ট অ্যাটাকের যারা পেশেন্ট যারা রয়েছে তারা কি করবে, এই বিষয়ে আমরা জানবো। তবে তার আগে আরেকজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? হ্যাঁ, ডাক্তারবাবু, আপনি আমার নমস্কার নেবেন। নমস্কার। হ্যাঁ, আমি নৈহাট থেকে প্রতিমা বিশ্বাস সেনগুপ্ত বলছি। বলো। আমার হাজবেন্ডের নাম হচ্ছে সুব্রত কুমার বিশ্বাস। তার 2014 সালে ব্লকেজ হয়, দুটো হার্ট ব্লকেজ হয়েছে, একটা 90%, একটা 55%। হ্যাঁ, ও ডিম খায় আর ডাক্তারের ওষুধ খাচ্ছে। কিছু অসুবিধা আছে? দেখুন, যদি 90% ব্লক যদি কোনো মেজর আর্টারিতে হয় তাহলে হয়তো তার চিকিৎসা লাগবে। আমি জানি না কি ছিল সেটা, এনজিওগ্রাম আপনি করিয়েছেন বোঝা গেল। আর যদি কোনো মাইনর আর্টারিতে হয় তাহলে সেই ওষুধ আপনি চালিয়ে যান। তবে সাথে সাথে বলবো, ডিম খুব বেশি খাওয়া, বিশেষ করে ডিমের কুসুমটা ডেইলি খাওয়াটা ঠিক মনে হবে না। হয়তো সপ্তাহে একটা দুটো খেতে পারেন, তবে রেগুলার খুব ডিম খাওয়াটা মনে হয় খুব ভালো না। ডিমের কুসুম বিশেষ করে হোয়াইট অংশটা খেতে পারে। আচ্ছা, সঙ্গে থাকুন দর্শক বন্ধু। নমস্কার। আমরা প্যান্ডেমিক সিচুয়েশন এবং হার্ট অ্যাটাকের যারা পেশেন্ট রয়েছে তাদের কথা আমরা বলছিলাম। এই সিচুয়েশনে তারা কি করে হ্যান্ডেল করবেন? এখন এই কোভিডের পরিস্থিতিতে এমন একটা অবস্থা, যখন মূলত বিভিন্ন কারণে লোকেরা ঘর থেকে বেরোতে পারছে না, রেগুলারলি ডাক্তার দেখাতে পারছে না, বিশেষ করে যারা হৃদরোগী তাদের একটা নিয়মিতভাবে
ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে হয়, সেটাও হয়তো সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি সেটাই বলবো, অ্যাটলিস্ট ডাক্তারবাবু যে ওষুধগুলো দিয়েছেন সেগুলো হেরফের করবেন না, সেগুলো সেই নিয়মেই আপনারা চালিয়ে যাবেন। আর যদি সম্ভব হয় তাহলে ডাক্তারবাবুর সাথে টাইম টু টাইম দেখা করবেন। বিভিন্ন টেস্টগুলো বারবার করতে হয়, যেমন কোলেস্টেরল, বিভিন্ন থাইরয়েড, সুগার, কিডনির ফাংশন, ক্রিয়েটিন, ওগুলো বারবার করতে হয়। যদি সম্ভব হয় তাহলে এগুলো করবেন। আর কোভিডের সময় এটা হয়তো খুব প্রাসঙ্গিক হবে বলা, যে যদি সম্ভব হয় কিছু হৃদরোগীদের ক্ষেত্রে কিছু ভ্যাকসিন, যেমন লাং ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এগুলো কোভিড ভ্যাকসিনের পাশাপাশি যদি নিতে পারেন তাহলে হয়তো অনেকটা প্রোটেকশন দেবে নিউমোনিয়া ওইসব থেকে। আচ্ছা, এই যে ধরুন পরিস্থিতির মুখোমুখি হলেন কেউ, হয়তো যারা বয়োজ্যেষ্ঠরা যারা রয়েছেন ঠিক সময়ে ঠিক মতন করে ডাক্তারের কাছে যেতে পারছেন না, বা ওষুধটা নিয়ম মতো খেতে পারছেন না, বা ধরুন বাইরে একটা পরিস্থিতিটা বেশি একটা সুবিধাজনক নয় তার বেরোনোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ধরুন প্রিকশনারি মেজার্স হিসাবে তারা ঘরে কিভাবে নিজের ট্রিটমেন্টটা নিজে করতে পারেন? ধরুন মেডিসিন তো চললই, তার পাশাপাশি যেটা হচ্ছে ঘরের ট্রিটমেন্ট, হয়তো হাসপাতালে যেসব ট্রিটমেন্ট দেওয়া যায় সেগুলো হয়তো ঘরে সম্ভব হবে না। তবে সেক্ষেত্রে সচেতনতাটা খুব ইম্পর্টেন্ট, যে অ্যাওয়ারনেস, যে আমার কোনো বিশেষ খারাপ কোনো প্রবলেম হয়নি তো, সেটা যে জিনিসগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, যে হৃদরোগের লক্ষণ কি কি আছে, হ্যাঁ, আর কি কি ট্রিটমেন্ট রয়েছে, কি কি আমাদের টেস্ট করা উচিত, সেগুলো সম্বন্ধে অ্যাওয়্যার থাকতে হবে। যদি ডাক্তার দেখাতে নাও পারেন তো বাড়িতে অ্যাটলিস্ট রেগুলার ব্লাড প্রেশার মাপার ব্যবস্থা করতে পারেন। আজকালকে বিভিন্ন ভালো ডিজিটাল যন্ত্র, অনেক যন্ত্রপাতি পাওয়া যায়। অ্যাটলিস্ট রক্তচাপটা যাতে ঠিকঠাক থাকে, আপনি যেসব ওষুধ খাচ্ছেন রক্তচাপ তাতে কন্ট্রোল আছে কিনা। তারপর হচ্ছে যারা ডায়াবেটিসের রোগী, তারা যাতে বাড়িতে ব্লাড সুগার চেক করতে, আমরা সেই বিষয়টা নিয়ে আমরা জানবো। তবে তার আগে আরেকজন বন্ধু রয়েছেন আমাদের শেষ বন্ধু আজকের। নমস্কার, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? নমস্কার, আমি আকাশ থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি আমার ছেলের জন্য একটু জানতে চাইছি সুগার। আচ্ছা, 25 বছর বয়স, সুগারটা কমতে চাইছে না। 25 বছর বয়সটা কম, অনেকটাই কম। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে সাধারণত যেগুলি জুভেনাইল ডায়াবেটিস বলে, যাদের কম বয়সে সুগার হয়, তো সেক্ষেত্রে আপনি ভালো ডাক্তার দেখান। হয়তো ওনার ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস হতে পারে। সেক্ষেত্রে ডাক্তারবাবু যদি বলেন যে না আপনাকে ইনসুলিন নিতে হবে, তাহলে সেক্ষেত্রে হেজিটেট না করে ইনসুলিন নেওয়াটা হয়তো ভালো হবে কম বয়সীদের ক্ষেত্রে। তাহলে সুগারটাও কন্ট্রোল হবে এবং পেশেন্ট অনেকদিন ভালো থাকবেন। তবে আমার মনে হয় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শটা নেওয়াটাই জরুরি। অবশ্যই, সেটা চিকিৎসকের পরামর্শ ছাড়া সম্ভব নয়। আচ্ছা ডাক্তারবাবু, আপনি ডায়াবেটিক পেশেন্টদের কথা বলছিলেন, এরকম একটা প্যান্ডামিক সিচুয়েশনে তখন তারা কি করবেন সে বিষয়ে বাড়িতে গ্লুকোমিটার রাখা যায়, খুব একটা দাম নয়। আচ্ছা, মনে হয় সেটা আজকালকে বিভিন্ন ওষুধের দোকানে পাওয়া যাচ্ছে। গ্লুকোমিটার দিয়ে স্ট্রিপ, গ্লুকোজ স্ট্রিপ রয়েছে, এদিকে আঙ্গুলে ছুঁচ ফুটিয়ে অ্যাটলিস্ট ব্লাড সুগারটা খুব সহজে চেক করে নেওয়া যায়। তো যাদের আনকন্ট্রোল ব্লাড সুগার রয়েছে তারা অ্যাটলিস্ট সপ্তাহে একবার দুবার যদি দেখেন, তাহলে এরাও বুঝতে পারবেন যে আমি ঠিক আছি, আমার ওষুধগুলো হয়তো ঠিকঠাক রয়েছে। এখন যদি আমি এই প্যান্ডেমিক সিচুয়েশনে ডাক্তারবাবুর কাছে নাও যেতে পারি তাহলে চলবে, কিন্তু আবার সেটাও যদি দেখা যায় না আমার ঠিক নেই, সুগার খুব বেড়ে আছে, ব্লাড সুগার কন্ট্রোলে নেই, অন্যান্য অসুবিধা হচ্ছে, তাহলে তো কিছু করার নেই। তাহলে হয়তো হাসপাতালের এমার্জেন্সিতে যেতে হবে, বা কষ্ট করে সামহাউ ডাক্তারের পরামর্শ নিতেই হবে। অনেক অনেক কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আমাদেরকে সময় দিলেন, এবং আমরা আপনাদের সফলতা কামনা করি যাতে আমাদের এই ত্রিপুরাকে আপনারা বিশ্বের দরবারে মেলে ধরতে পারেন। অনেক অনেক কৃতজ্ঞতা। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, কোভিড বিধি মেনে চলবেন, এবং তার সঙ্গে আমাদের কিন্তু সতর্কতামূলক যে কোভিড বিধিগুলো রয়েছে
অবশ্যই আমাদের মেনে চলতে হবে। সবাই খুব ভালো থাকবেন এবং তার সঙ্গে সবাই নিজের মতন করে বাঁচবেন। সবাইকে আবারও ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।